নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর জেলার খবরে আজ আমাদের আলোচনা দমদম লোকসভা কেন্দ্র নিয়ে। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। দমদম লোকসভা কেন্দ্র 2024 লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী হচ্ছেন সৌগত রায়, বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সেখানকার বাসিন্দারা কেউ কেউ মজার সুরে বলেই ফেললেন, এবার সাদা চুলের লড়াই দেখবে দমদমবাসী। আর সাদা চুল মানে তিন প্রার্থী কিন্তু রাজনীতির পোড় খাওয়া ব্যক্তিত্ব, রাজনীতির ইতিবৃত্ত তাদের সবই জানা। এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে প্রেক্ষাপট, তাদের দমদম লোকসভা এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কেন্দ্রে 2009 থেকে জিতে আসছেন তৃণমূলের সৌগত রায়। 2019 সালেই জয়ের হ্যাট্রিকও সেরে ফেলেছেন তিনি। কিন্তু তাহলেও 2024 লোকসভা নির্বাচন তৃণমূলের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। চ্যালেঞ্জিং কারণ দমদম লোকসভা কেন্দ্র যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, নামগুলো বললেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। পুরনিয়োগের কাঁটা সেই কেন্দ্রগুলি দমদম, দমদম উত্তর, পানিহাটি, খড়দহ, বরাহনগর, কামারহাটি, রাজারহাট, গোপালপুর। এই 7 বিধানসভার সবকটিতেই এখন ঘাস ফুল ফুটে রয়েছে। তবে এর মধ্যে একাধিক পুরসভার নাম কিন্তু জড়িয়ে রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, আর একটু ভেঙে বললে পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে। বরাহনগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম রয়েছে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে। প্রায়শই কোনো শাসক দলের নেতাকে ডেকে পাঠান তদন্তকারী অফিসাররা। আর এই দমদম কেন্দ্রে ঠিক কিসের নিরিখে ভোট হতে চলেছে বলে মনে করছো সত্যজিৎ? দেখো সত্যজিৎ, যেমনটা বলছিলাম যে একবারে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে রয়েছে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র, আর সেখানে এই অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসছে। তাহলে কিসের নিরিখে ভোট হতে চলেছে এই দমদম লোকসভা কেন্দ্রে, কি মনে করছো? দমদম লোকসভা কেন্দ্র বলতে নয়, বাংলাতে নির্বাচন যেটা, সেটা বিরোধীদের প্রধান হাতিয়ার নিয়োগ দুর্নীতি। এবং যদি শাসক দলের দিক থেকে দেখি, তাই তাদের প্রধান হাতিয়ার রাজ্য সরকারের যেসব জনমুখী প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে যে লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো কিন্তু রাজ্য সরকারের হাতিয়ার। তো অপোজিশনের হাতে কিন্তু অনেকগুলো ইস্যু রয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, সব কিছুকে ছাপিয়ে গেছে সন্দেশখালী। সুতরাং নিয়োগ এবারের প্রধান হাতিয়ার কিন্তু এই একদিকে শাসক দলের হাতে যেমন জনমুখী প্রকল্প, বিরোধীদের হাতে দুর্নীতি ইস্যুগুলো থাকবে সামনে। কারণ যেন এই দমদম লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে যদি দেখি, নিয়োগ দুর্নীতির জাল কিন্তু ছড়িয়ে রয়েছে। তুমি জানো অদিতি মুন্সি, তৃণমূল বিধায়ক, তার হাজব্যান্ড যে দেবরাজ, তাকে কিন্তু বেশ কয়েকবার তলব করেছিল ইডি। পাশাপাশি মদন মিত্র, তিনি তো ছিলেনই কামারহাটির বিধায়ক, রোজভ্যালি কাণ্ডে জেলে ছিলেন একটা সময়। তো তার যে পৌরসভা, কামারহাটি পৌরসভাও ইডি স্ক্যানারে রয়েছে। তো সুতরাং শাসক দলের হাতিয়ার জনমুখী প্রকল্প, বিরোধীদের হাতিয়ার দুর্নীতিটাই প্রধান হতে চলেছে। দেখো সত্যজিৎ, যে ছবিটা আমরা ট্রাইব টিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি, সৌগত রায়ের সঙ্গে প্রচারে দেবরাজ রায়, তিনি কি দেবরাজ চক্রবর্তী, আপনাদের জানিয়ে রাখি যে তাকে কিন্তু বারবার কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে বিভিন্ন দুর্নীতি ইস্যু নিয়ে। সেক্ষেত্রে সৌগত রায়ের সঙ্গে এমন একজন প্রচারে বেরিয়েছেন যিনি কিন্তু অলরেডি কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে রয়েছেন, সেক্ষেত্রে কি কতটা প্রভাব পড়তে চলেছে? প্রভাব অবশ্যই পড়বে। তার কারণটা বলি, দমদম কিন্তু শহর কেন্দ্রিক, তো শহরের মানুষ কিন্তু অনেক সচেতন। তুমি যে দেখো, মিডিয়া তো বটেই, সোশ্যাল মিডিয়া হোক বা এই যে স্ক্যানারে যেসব ইডি তলব বলা চলে, বা ইডি অনেক সময় রেড করে, যেটা সুজিত বসুর বাড়িতে রেড করেছিল, দেবরাজের বাড়িতেও রেড করেছিল। সুতরাং এগুলো কিন্তু শহর কেন্দ্রিক, যেহেতু শহরের মানুষ কিন্তু অনেক সচেতন, সুতরাং তার নিরিখে কিন্তু ভোটটা হবে। এখন ফলাফল কী হয় সেটা তো পরের ব্যাপার, কিন্তু যেসব দুর্নীতিগুলো আছে এগুলো কিন্তু শাসক দলকে যথেষ্ট ভোগাবে এই দমদমে। গতকাল আমরা আলোচনা করেছিলাম উত্তর কলকাতা নিয়ে, সেখানে তুমি বলেছিলে যে উন্নয়নটা একটা ইস্যু। সেক্ষেত্রে এখানে কি উন্নয়ন কোনো ইস্যু হতে পারে? না, উন্নয়ন তো অবশ্যই থাকবে, উন্নয়ন থাকবে, জনমুখী প্রকল্পগুলোও থাকবে। পাশাপাশি যদি দেখি আমরা, দুর্নীতিটা তো অস্বীকার করা যায় না, এটা তো হয়েছে বিপুল পরিমাণে, সুতরাং এগুলোও হাতিয়ার থাকবে। তো এর বাইরে যে দল যেভাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করবে, প্রতিশ্রুতি থাকবে, সেগুলোও থাকবে। কিন্তু যেগুলো দুর্নীতি, সেটা অস্বীকার করার জায়গা নেই, এটা স্বীকার করতে হবে। আর তার ফলে ভোটে কতটা ইম্প্যাক্ট পড়ে, কে তার ফায়দা তুলতে পারে,
শাসক দল কতটা এটা দুর্নীতিকে ছাপিয়ে ভালো ফলাফল করতে পারে, বিরোধীরা কতটা ভালো ফলাফল করতে পারে, এটা একটা ব্যাপার। তাছাড়া একটা বলবো, প্রার্থী বাছাইও কিন্তু একটা বড় মানে একটা দারুণ একটা হাড্ডাহাড্ডির দিকেই যাচ্ছে। তার কারণ একদিকে রয়েছেন সৌগত রায়, গত 3 বারের সাংসদ, উল্টো দিকে বিজেপির শিলভদ্র দত্ত, তিনি কিন্তু একজন কী পোড় খাওয়া রাজনীতিবিদ, একটা সময় তৃণমূল বিধায়ক ছিলেন, বর্তমানে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। উল্টো দিকে সুজন চক্রবর্তী, তিনি কিন্তু বঙ্গ রাজনীতির এক অত্যন্ত পরিচিত মুখ। মানে বাম নেতাদের মধ্যে যদি আমরা অভিজ্ঞ নেতা বুঝি তো প্রথমেই চলে আসবে সুজন চক্রবর্তীর নাম। সুতরাং এরকম 3 জন পোড় খাওয়া রাজনীতিবিদ দমদমের প্রার্থী, সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা। একেবারে এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে একেবারে 3 জন পোড় খাওয়া নেতৃত্ব, 3 জন মানে সিপিএম এবং বিজেপি এবং তৃণমূল 3 জনেই কিন্তু একদম পোড় খাওয়া নেতাদের প্রার্থী করেছে। এবং আমি আরও একটা বিষয় এখানে তুলে ধরতে চাইবো, যে দেবশ্রী রায়, যে যিনি রায়গঞ্জের বিদায়ী সাংসদ আর কি, তিনিও চেয়েছিলেন এই দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে। এত 3টে হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে 3 দলের তরফে, পাশাপাশি দেবশ্রী রায় তিনিও চাইছিলেন দমদমের প্রার্থী হতে। কেন এই দমদম কেন্দ্রটাকে নিয়ে এত কাড়াকাড়ি, এত গুরুত্বপূর্ণ কেন দমদম লোকসভা ভোটে? দেখো, দমদম বাংলার রাজনীতির বিজেপির যদি শক্ত কিছু বলা ঘাঁটি বলা চলে, তো একটা সময় ছিল কিন্তু দমদম। কারণ বলি 1998 সালে তোমার সে সময় সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী, তার সঙ্গে কিন্তু তৎকালীন সিপিএম নেতৃত্বে একটা বিবাদ তৈরি হয়, যার ফলে কিন্তু দমদমে বিজেপি কিন্তু 1998 এবং তারপরে 1999 পরপর 2 বার কিন্তু বিজেপির টিকিটে জিতেছিলেন তপন শিকদার। সুতরাং বিজেপির ভোট ব্যাংক কিন্তু দমদমে রয়েছে। তো স্বাভাবিকভাবেই দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে ওনার টিকিট যখন ওনাকে নিয়ে যে রায়গঞ্জের দ্বন্দ্ব তৈরি হয়, ভূমিপুত্র প্রার্থী চাই, দেবশ্রী চৌধুরীকে চাই না, তো সেখানে উনি কিন্তু সেফ সিট হিসেবে দমদমকেই বেছেছিলেন। তো সেই কারণে দমদমটা দাবি করেছিলেন। তারপরে দেখো 1998, 99 তপন শিকদার জিতেছিলেন, এরপর 2004 তো তিনি হেরে যান। তারপরে কিন্তু সিটটা 2009 থেকে তৃণমূলের দখলে। কিন্তু বিজেপি কিন্তু দমদমে যথেষ্ট ভালো ফল করেছে। গতবার 2য় পজিশনে ছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য, কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে হয়তো জিতে যেতে পারেন। শ্রমিক ভট্টাচার্য হেরে যাওয়ার কারণ যেটা, বাম প্রান্তি কিন্তু যথেষ্ট ভোট কেটেছিল দমদমে। তো এবারেও বিজেপি সিপিএম পাখির চোখ করেছে দমদমকে, যার জন্যই সুজন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। কিন্তু দমদম বিজেপির কাছে অনেকটা অন্য লোকসভা কেন্দ্রের মধ্যে দমদমে কিন্তু বিজেপির আশা অনেকটা বেশি। শক্ত ঘাঁটি বলতে আশা শক্ত ঘাঁটি বলা ভুল, কারণ জিতেছিল তো 2 বার। ওই যে বললাম, সুভাষ চক্রবর্তীর সঙ্গে রাজ্য নেতৃত্বের বিবাদ ছিল, যার ফলে তিনি হয়তো তপন শিকদারকে মানে অলিখিত একটা জোট বলা চলে, তাদের অলিখিত একটা জোট হয়েছিল। তার কারণ 2004 সিপিএম যে দখল করে পুনরুদ্ধার করে দমদম, সেখানে কিন্তু জ্যোতি বসুর একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু বলেছিলেন যে তার মৃত্যুর আগে দমদম উদ্ধার দেখে যেতে পারেন, যার ফলে কিন্তু 2004 সিপিএম কিন্তু তপন শিকদারকে হারিয়ে সিপিএম দখল করে দমদম, জিতেছিলেন অমিতাভ নন্দী। সুতরাং বিজেপির কাছে অনেকটা সেফ বলা চলে, মানে ভোটের দিক থেকে বলা চলে। একেবারে 2019-এর লোকসভা ভোটের ফলাফল নিয়ে কথা হচ্ছে, সেই ফলাফলটা একবার দেখবো আমরা। 2019-এর ফলাফল, 2019 সালের লোকসভা নির্বাচনে সৌগত রায় তৃণমূলের প্রার্থী হয়ে 5,12,062 ভোটে জয়ী হয়েছিলেন। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপি প্রার্থী ছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 4,59,063টি ভোট। অন্যদিকে সিপিআইএম এর নেপাল দেব ভট্টাচার্য, তিনি 1 লক্ষের কাছাকাছি ভোট, 1.5 লাখের কিছু বেশি ভোট পান তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সৌগত রায় তিনি পেয়েছিলেন 5,12,062টি ভোট। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য পেয়েছিলেন 4,59,063টি ভোট, কিছু মাত্র ভোটের মার্জিন, 1 লক্ষেরও কম মার্জিন। আর অন্যদিকে নেপাল দেব ভট্টাচার্য, তিনি প্রায় 1.5 লাখ মতো ভোট পেয়েছিলেন, অর্থাৎ তিনি কিন্তু দ্বিতীয় পজিশনে থাকা শ্রমিক ভট্টাচার্যের কাছাকাছিও পৌঁছতে পারেননি। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 29,000 ভোট। একেবারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল হয়েছিল আগেরবারে, কিন্তু এবার যেহেতু সিপিএম প্রার্থী করেছে সুজন চক্রবর্তীকে, অত্যন্ত পরিচিত মুখ তিনি, তার একটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তার একটা আলাদা ফ্যান বেস রয়েছে, সেক্ষেত্রে সুজন চক্রবর্তীকে এবারে কিছুটা হলো লড়াই দিতে চলেছেন। দেখো, নির্বাচনটা যেহেতু লোকসভা নির্বাচন, সুতরাং সেই দিক দিয়ে আর বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে ঝাঁপিয়েছে বলা যায়, ঝাঁপাবেও।
তো সেদিক দিয়ে বলা চলে এবারে কিন্তু সিপিএমের রেজাল্ট গতবারের থেকে আমার মনে হয় ভোট কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যদিও সুজন চক্রবর্তী হেভিওয়েট প্রার্থী, কারণ দেখো সামান্য কিছু মার্জিনে তোমার 60,000 মতো ভোটে সৌগত রায় গতবার জিতেছিলেন। সেখানে নেপালদেব বাবু কিন্তু অনেকটা ভোট কেটেছিলেন, উনি প্রায় 1,67,000 ভোট পেয়েছিলেন। তো এই যে 1,67,000 ভোট, এখান থেকে ভোট কিন্তু সিপিএমের কমে যাওয়ার অনেকটা সম্ভাবনা জায়গা। কারণ মানুষ দেখো তৃণমূলের যে দুর্নীতির অস্বীকার করার তো জায়গা নেই, এটা এবার সিপিএমকে যদি ভোট দেয় তাহলে বরঞ্চ তৃণমূলকে জেতার রাস্তা করে দেওয়া হবে, এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝেছেন। যার ফলে দেখো 2021-এ বামেদের ভোট অনেকটা কমেছে, আমার মনে হয় এখানে কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। বিজেপির পাল্লা কিছুটা হলেও ভারী। একেবারে সিপিএম এর ভোট কমে গেলেও কিন্তু সুজন চক্রবর্তীকে যেহেতু সিপিআইএম প্রার্থী করেছেন, সেক্ষেত্রে বেশ কিছুটা লড়াই দিতে চলেছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তোমার কাছে আরও যে প্রশ্নটা নিয়ে যাব, সুজন চক্রবর্তী, সৌগত রায়, অন্যদিকে শিলভদ্র দত্ত, তিনজনেই একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ। একবারে শুরুতেই বলছিলাম সাদা চুলের রাজনীতিবিদ, সাদা চুলের লড়াই। এই সাদা চুলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে? না দেখো, হাড্ডাহাড্ডি তো অত্যন্ত হবেই, তার কারণ তৃণমূলের গত 3বারে জেতা সিট প্রথমত। দ্বিতীয় আরেকটা কারণ যে কেন্দ্রীয় বিজেপি কিন্তু বাংলাকে পাখির চোখ করেছে। কারণ আমরা যদি দেখি কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হাতে যে হাওয়াটা ছিল সেটা কিন্তু কিছুটা থমকে যায় কর্ণাটক কংগ্রেস দখল করার ফলে। তারপরেই দেখো ইন্ডিয়া জোট তৈরি হয়, সেখানে কিন্তু বিজেপির বড় বড় শরিক যারা ছিল অনেকে বেরিয়ে গেছেন, শিবসেনা বলো, বিহারের জেডিইউ। তো সেইখানে বিজেপির কাছে কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য বাংলাকে পাখির চোখ করতেই হতো, বাংলা 42টি সিট। তো সে কারণে বিজেপি কিন্তু বাংলাকে পাখির চোখ তখন থেকেই করে। তারা যে 35টি যে টার্গেট করেছে তার মধ্যে তারা নিশ্চয়ই সমীক্ষা করে নিয়েছে কোন কোন সিটগুলোকে তারা সেফ সিট করছে। তখন দেখ কিছু কিছু সিট তো আসন্ত রয়েছে যেখানে বিজেপি কোনো মতেই জিততে পারবে না, কারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। সুতরাং বিজেপি যে 35টি টার্গেট করেছে তার মধ্যে কিন্তু দমদমকে রেখেই করেছে, কারণ দুবারে বিজেপির জেতা সিট। সুতরাং এই দিক দিয়ে বলা যায় বিজেপি কিন্তু দমদমে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। সেইখানে তুলনায় সিপিএম কিন্তু নেতৃত্বের অভাব অবশ্যই ভুগবে, তার কারণ সিপিএমের বুদ্ধবাবু অসুস্থ, সেরকম রাজ্য নেতৃত্ব হিসেবে সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম, বিমান বসু ছাড়া তেমন পরিচিত মুখ নেই, যুবদের উপর ভরসা করতে হচ্ছে। সুতরাং এখানে কিন্তু বিজেপি অল আউট ঝাঁপাবে। আমার মনে হয় বামেদের ভোট কিছুটা হলেও কমার সম্ভাবনা বেশি। আর যেহেতু লোকসভা নির্বাচন, সুতরাং লোকসভা নির্বাচনে কোন দল সরকার গড়বে, কারণ দেখো সিপিএমকে ভোট দিয়ে সিপিএম তো কেন্দ্রে সরকার করতে পারবে না, বা তৃণমূলকে ভোট দিয়ে তারাও সরকার করতে পারবে না, সরকার করবে বিজেপি অথবা কংগ্রেস, যেহেতু সর্বভারতীয় দল। এদিক দিয়ে বলবো বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ জায়গায় থাকবে দমদমে, তার কারণ আগের দুবারে জেতা 98-99 জেতা সিট। সুতরাং এদিক দিয়ে পাশাপাশি যে লোকসভা নির্বাচন বিজেপির টার্গেটের অন্যতম দমদম, বিজেপি অল আউট ঝাঁপাবে। সুতরাং বিজেপির কাছে অনেকটা অ্যাডভান্টেজ মনে হচ্ছে। হ্যাঁ, একেবারে বিজেপির কাছে অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে। এবং গতবার শ্রমিক ভট্টাচার্য তিনি লড়াই করেছিলেন, মার্জিন একদমই কম ছিল। সেক্ষেত্রে এখানে প্রার্থী বড় ইস্যু নয়, দল বড় ইস্যু হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি আরও যে বিষয়টা নিয়ে জানতে চাইবো সত্যজিৎ, দেখো এই যে মানে একবার বলবো পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং তুমি যেমনটা বললে যে দমদমে এবার পাশা পাল্টে যেতে পারে, অর্থাৎ হ্যাটট্রিকের যে রেকর্ড করেছিলেন সৌগত রায়, এবার কিন্তু সেই রেকর্ড ভেঙে বিজেপি জিততে পারে এই কেন্দ্রে। কিন্তু আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখবো তোমার, যে বিধানসভাগুলো রয়েছে এই লোকসভা কেন্দ্রের আওতায়, সেখানে কিন্তু প্রত্যেকটাতেই সবুজ শিবির অর্থাৎ ঘাসফুল শিবির তারা কিন্তু ক্ষমতায় রয়েছে। সেক্ষেত্রে সেটা কি কোনো ফ্যাক্টর হবে না, যেহেতু তুমি বললে যে দমদম অনেকটাই বিজেপির দিক থেকে এগিয়ে থাকতে পারে? দেখো 2021-এর নির্বাচনে আমরা যে ফলাফলটা একটু ঘুরিয়ে দেখি, তাহলে প্রত্যেকটা সিটেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এমনকি জয় পরাজয়ের ব্যবধানটা যেটা ছিল সেই ভোটটা কিন্তু ছিল বামেদের ঘরে। এক কথায় বলা চলে বাম ভোট কাটার জন্যই কিন্তু বিজেপি প্রত্যেকটা সিট জিতেছিল, হেরেছিল বলে, কারণ 7টায় তৃণমূল জেতে, কিন্তু যেই মার্জিনে বিজেপি হেরেছিল সেই ভোটটা কিন্তু ছিল বামেদের ঘরে। সুতরাং এই দিক দিয়ে বলবো মানুষ তো যারা পরিবর্তনকামী যারা মানুষ বা তৃণমূলের ক্ষুব্ধ বলা যায় বিরোধী ভোট ব্যাংক যারা বামেদের সমর্থন করে, তো তারা তো যদি তৃণমূলকে হারাতে চান, তো আমার মনে হয় এবারে ভোটটা বামেদের কমে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বামেদের ভোট দিয়ে তারা তো জিততে পারবে না। গতবার নেপালদেব বাবু পেয়েছিলেন 1,78,000 মতো ভোট,
এবার ভোট যদি বাড়ায় তো সেটা তৃণমূলের জেতার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। আমার এখানে কমে গিয়ে সেই ভোটটা বিজেপিতে সুইপ করার সম্ভাবনা আছে। আমি তোমাকে বলবো খড়দহ বিধানসভা কেন্দ্রে 2021-এ তৃণমূল পেয়েছিল 89,807 ভোট, সেখানে বিজেপি পায় 61,667। বাম কংগ্রেস জোট পেয়েছিল 26,916 ভোট। সুতরাং দেখো হাড্ডাহাড্ডি লড়াই, মাঝখানে বামেদের যে ভোট কাটাকাটি, এখানেই কিন্তু ফায়দা তুলেছিল তৃণমূল কংগ্রেস। দমদম উত্তর, এখানেও একই অবস্থা, তৃণমূল পেয়েছিল 95,465 ভোট, বিজেপি পায় 66,966। এখানে সিপিএম কিন্তু 45,728 ভোট। সুতরাং দেখো যে জোর পড়েছে যে ব্যবধানটা, তার থেকে বেশি ভোট কিন্তু কেটে নিয়েছিল বাম কংগ্রেস জোট। পানিহাটিতেও একই অবস্থা, তৃণমূল কংগ্রেস পায় 86,795, বিজেপি পায় 61,318। এখানেও কিন্তু সিপিএম কংগ্রেস 21,000 ভোট কেটেছিল। সুতরাং আরেকটি কেন্দ্র বলি, রাজারহাট গোপালপুর, এখানে তৃণমূল পায় 87,650, বিজেপি 62,354, তৃণমূল কংগ্রেস জোট 24,511। সুতরাং দেখো প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস যথেষ্ট ভালো ভোট পেয়েছিল। এটা কিন্তু জয় পরাজয়ের ক্ষেত্রে অনেকটা ফ্যাক্টর হয়ে গেছিলো। আর মনে হয় এইবারে মানুষ হয়তো বামেদের দিক থেকে ঘুরে যদি তৃণমূলকে তারা হারাতে চান, সেই ভোটটা বিজেপিতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর বলবো আর একটা জিনিস, যে লোকাল বডি ইলেকশন বা অন্য ছোটোখাটো উপনির্বাচন হোক, এই নির্বাচনের দিক থেকে বিজেপি কিন্তু লোকসভা নির্বাচন চার্জটা অন্যরকমভাবে হয়। কারণ দেখো ইতিমধ্যে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কিন্তু প্রধানমন্ত্রী 4টি সভা করে গিয়েছেন। সুতরাং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তো বটেই, এবং গ্রাউন্ড স্তরের যে কর্মী তাদের কিন্তু চার্জ আপ করার জন্যই কিন্তু বিজেপির এই কর্মসূচি। সুতরাং এক কথায় বলা যায় বিজেপি অল আউট বাংলার জন্য ঝাঁপাবে। 42টি কেন্দ্রের যে কয়েকটি টার্গেট, যেটা 35 অমিত শাহ বলে গেছেন, তাদের রীতিমতো সেগুলো প্ল্যানিং করা রয়েছে। এই কেন্দ্রগুলোতে কিন্তু বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোটের দিন যত ঘনিয়ে আসবে তুমি দেখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তত বেশি প্রচারে আসবেন। বিজেপির যে চার্জ হওয়াটা এটা যেমন বাড়ছে, আগামী দিন আরও বেড়ে যাবে। এইখানে আর একটা কথা আমি একটু জানিয়ে রাখতে চাইবো, যে উপনির্বাচনের প্রসঙ্গটা যখন এলো আর কি, বরাহনগর বিধানসভা সেটা কিন্তু এই দমদম লোকসভার আওতায় পড়ছে। আর সেই বরাহনগর কেন্দ্রের যিনি 3বারের বিধায়ক তাপস রায়, তিনি কিন্তু ইতিমধ্যেই 2 দশকের তার বিশ্বস্ত দল ছেড়ে ইতিমধ্যেই বিজেপি শিবিরে যোগদান করেছেন। আর সেখানে কিন্তু উপনির্বাচনের জন্য প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। সেখানে উপনির্বাচনে অর্থাৎ বরাহনগরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির তরফে সজল বাবুকে প্রার্থী করা হয়েছে, সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে। সেখানেও তো একটা ইকুয়েশন থাকছে। একদমই তাই। কারণ দেখো বরাহনগর বিধানসভা কেন্দ্রে এই তাপস রায়, তিনি কিন্তু একজন সংগঠনটা অনেক দিন থেকেই তৈরি করে আসছেন। যখন কংগ্রেসে ছিলেন তখনও ডাকাবুকো নেতা ছিলেন, তৃণমূলে এসেও তাই। কিন্তু একটা জিনিস দেখো, তাপস রায়ের যে রাজনীতি, এখানে কিন্তু বিতর্কিত মন্তব্য, কুরুচিকর মন্তব্য, এই দিকে কিন্তু তাপস রায় সেভাবে যান না। রাজনৈতিক প্রতিবাদটা করেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ করেছিলেন, কিন্তু কুরুচিকর যে আক্রমণ সেটা কিন্তু তাপস রায় কখনো করেননি। সুতরাং তার কিন্তু রাজনীতির জনভিত্তি যেটা, সেটা কিন্তু অবশ্যই রয়েছে। তো বিজেপির কলকাতা কেন্দ্রিক নেতা বলতে গেলে সেইভাবে কিন্তু নেই। সজল ঘোষ ছাড়া বিকল্প কাউকে সেভাবে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সজল ঘোষ সংগঠনটা যথেষ্ট তৈরি করেছেন কলকাতা উত্তরে। পাশাপাশি যে বিভিন্ন ইস্যু বলো, কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ, যে বিভিন্ন প্রতিবাদী হিসেবে দেখা যায় তাকে মাঝে মাঝে, ডাকাবুকো নেতা, উঠে এসছেন তরুণ মুখ। উল্টো দিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী, এইখানে কিন্তু কারণ আর যেহেতু লোকসভা নির্বাচন, সেহেতু অ্যাডভান্টেজে থাকবে বিজেপি। কারণ লোকসভা নির্বাচনে বলি বিজেপির চার্জটা আলাদাভাবে হয়। তো এখানে বিজেপি যথেষ্ট সুবিধাজনক অবস্থা থাকবে। আর তাপস রায় যেহেতু দীর্ঘদিনের রাজনীতিবিদ, এক কথায় দক্ষ সংগঠক, সুতরাং সেদিক দিয়ে আরেকটা জিনিস, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী নিয়ে যেই দলের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল, সেটা কিন্তু তাপস রায় খুব ভালো করেই জানেন। হয়তো এমনও হতে পারে যে কলকাতা উত্তরে আরও কিছু নেতা যারা তাপস রায়ের সাথে যোগাযোগ করেই এখনও হয়তো যোগাযোগ আছেন কিনা আমরা জানি না, হয়তো থাকতেও পারে। কারণ দ্বন্দ্বটা তো তিনি একটানা 3বার জিতে আসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই দিক দিয়ে হিসাব করলে তৃণমূলের যে গোষ্ঠী কন্দল, এদিকটার ফায়দা কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি।
একেবারে তুমি যেমনটা বললে যে তাপস রায় কিন্তু আমরা দেখেছি যে এই বরানগর কেন্দ্রে 3 বারের বিধায়ক, পাশাপাশি তার কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং দুর্নীতিকে ইস্যু করেও কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে আমরা আরও একটা যে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, তাপস রায় তিনি যেহেতু বিজেপিতে যোগদান করেছেন, তিনি ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি ছিলেন। সেক্ষেত্রে তৃণমূলের সংগঠনের দেখভাল কিন্তু অনেকটা তার কাঁধে দায়িত্ব ছিল। সেক্ষেত্রে তিনি যেহেতু বিজেপিতে যোগদান করেছেন, পাশাপাশি তারও একটা জনপ্রিয়তা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি বিজেপি অ্যাডভান্টেজ পেতে চলেছে এক্ষেত্রে তাপস রায় বিজেপিতে যোগদান করায়? পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ আবার বলবো তাপস রায় দক্ষ সংগঠক। আরেকটা জিনিস চিন্তা করো, যদি বরাহনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যদি কোনো রাজনীতিবিদকে প্রার্থী করতো, তাহলে জিনিসটা আরও হাড্ডাহাড্ডি লড়াইটা আরও বেশি হতো। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী, তারকা অভিনেত্রী, সুতরাং এই ফেস ভ্যালু দেখিয়ে কতটা ফায়দা পাবে। কারণ দেখো, এই যে নুসরত জাহানকে এবারে টিকিট দেয়নি, কারণ তো একটাই, কারণ তারা জনগণের সাথে অনেকটা বিচ্ছিন্ন। মিমি চক্রবর্তী তিনিও তাই। এদিক দিয়ে বলা চলে বরাহনগরের সাধারণ মানুষ কী করবে, কারণ রাজনীতিবিদ যারা রাজনীতিরা বোঝেন তারা কিন্তু সাধারণ মানুষের সাথে যোগাযোগটা রাখেন, যেটা অভিনেতা অভিনেত্রীরা হয়ে ওঠে না, বরঞ্চ দ্বন্দ্বটা বেশি তৈরি হয় আরও। এবার বরাহনগরের মানুষ কী করবে? সজল ঘোষ, ডাকাবুকোর নেতা, তরুণ মুখ উঠে আসা, পাশাপাশি তাপস রায়ের যে স্বচ্ছ ইমেজ, সেটা কিন্তু বিজেপির পক্ষে থাকবে মনে হয়। একেবারে আরেকটা বিষয় যেটা হচ্ছে এই মুহূর্তে যে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন সৌগত রায়, তার কিন্তু তিনি 3 বারের সেখানকার সাংসদ এবং 3 বার তিনি সেখান থেকে জিতেছেন। কিন্তু এখানে নব্য পুরাতন একটা দ্বন্দ্ব কিন্তু শাসক দলের অন্দরেও রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু একটা দ্বন্দ্বের খবর কানাঘুষো কিন্তু তৃণমূল থেকে প্রায় পাওয়া যায়। সৌগত রায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের? কারণ সৌগত রায় 3 বারের সাংসদ হলেও এই যে নব্য পুরাতন দ্বন্দ্ব একটা দলের ভেতর, সেটা কতটা প্রভাব ফেলতে চলেছে? সেটা প্রভাব কতটা পড়বে সেটা তো ফলাফলে বোঝা যাবে। কিন্তু যেটা বলবো, আদিনব্য দ্বন্দ্ব, এটা দেখো, এটা দ্বন্দ্বটা করা যায়, কিন্তু সৌগত রায় সংসদে তৃণমূলকে যে সার্ভিসটা দেন, তার বিকল্প আমি বলবো সংসদের তৃণমূলের প্রধান মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ যদি বিতর্কে অংশ নেন তিনি সৌগত রায়। তার বিকল্প কিন্তু সেইভাবে তৃণমূল এখনও তুলে উঠতে পারেনি। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যদি দেখি, তিনিও 3 বারের সাংসদ, কিন্তু আমরা তাকে নানানভাবে দেখি, কখনো মিমিক্রি করছেন। এই যে সিরিয়াস এই জিনিসটা, এটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় এদের উপরেই দলনেত্রী একটু বেশি ভরসা করেন। যেই কারণে দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাদটা মাথাচাড়া দিয়েছিল এবং ব্যাপক জায়গায় পৌঁছে গেছিল। তাপস রায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন, কুণাল ঘোষ কুরুচিকর আক্রমণ করেছিলেন। অন্যদিকে সৌগত রায়ের বিরুদ্ধেও কিন্তু মর্দন মিত্র অনেকবার মুখ খুলেছেন। তো এই যে তা সত্ত্বেও দেখো তাকে প্রার্থী করেছে, তার কারণ সংসদে তৃণমূলের যে মুখ, সেটা কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় গত কয়েক বছর থেকে কিন্তু মানে এক কথায় তৃণমূলকে সার্ভিস দিচ্ছেন সংসদে। কারণ বিতর্কে সেভাবে এখন হয়ে ওঠেনি তৃণমূলের নেতা। সুতরাং সৌগত রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন মুখ নিয়ে আসলে তারা কতটা জনগণের সাথে মিশতে পারবেন, পাশাপাশি সংসদে কীভাবে দলকে ব্যালেন্স করতে পারবেন, এটা কিন্তু তৃণমূলকে যথেষ্ট ভাবায়। যার কারণে দলনেত্রী কিন্তু এই সৌগত রায়কেই প্রার্থী করেছেন এবারেও। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দমদম লোকসভা কেন্দ্র, আর সেখান থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন গত 3 বারের সাংসদ সৌগত রায়। অন্যদিকে সিপিআইএম প্রার্থী করেছে সুজন চক্রবর্তীকে, আর বিজেপির মুখ হিসাবে উঠে এসেছেন শিলভদ্র দত্ত। এবং গতবারে এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন সৌভিক ভট্টাচার্য বিজেপির হয়ে, কিন্তু মার্জিন খুবই কম ছিল, প্রায় 1 লক্ষেরও কম ভোটে কিন্তু জিতেছিলেন শাসক দলের সাংসদ সৌগত রায়। আর এবার কিন্তু বিভিন্ন বিষয়গুলো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই লোকসভা কেন্দ্রে, অর্থাৎ যে সমস্ত বিধানসভা রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের আওতায়, তার মধ্যে বেশিরভাগ পৌরসভায় কিন্তু দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছে। বারবার সেখানকার শাসক দলের নেতাদের ডেকে পাঠাচ্ছেন তদন্তকারীরা, চলছে জিজ্ঞাসাবাদ, জেরা। সেক্ষেত্রে সেটাও জনমানসে একটা প্রভাব ফেলতে চলেছে। পাশাপাশি যেহেতু 3 বারের সাংসদ সৌগত রায়, তার একটা স্বচ্ছ ভাবমূর্তিও
রয়েছে, সেক্ষেত্রে তিনিও কিন্তু জোর লড়াই দিতে চলেছেন। অন্যদিকে এই যে দমদম কেন্দ্র, সেটা কিন্তু একেবারে বিজেপির একটা আশার জায়গা বলা যায়, কারণ এখানে সংগঠন কিন্তু অনেকটাই মজবুত বিজেপি। সেক্ষেত্রে জনগণ কি উত্তর দেন সেটা 4 জুনই দেখা যাবে। আজকের মতো জেলার খবর এই পর্যন্তই। আরও অন্যান্য লোকসভা কেন্দ্র নিয়ে বিশ্লেষণ শুনতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।